হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সমানুতার দ্বিতীয় যে টপিক, সমানুতার দুইটা প্রকারভেদের মধ্যে দ্বিতীয় টপিক মানে গাঠনিক সমানুতা আমরা পড়ে ফেলছিলাম। আজকে আমরা পড়ব স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা আমরা আজকে পুরো টপিকটা কভার করবো ইনশাল্লাহ। এবং এখান থেকে যা যা ধরনের বোর্ড প্রশ্ন, কি কি ধরনের বোর্ড প্রশ্ন আসতে পারে আমরা সবগুলো দেখব। ওকে, তাহলে আমরা যদি আগের দিনেরগুলো একটু রিক্যাপ করি, তাহলে আমরা পেয়েছিলাম সমানুতা দুই ধরনের। একটা হলো গাঠনিক আর আরেকটা কি স্টেরিও। তো আমরা একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি যে আসলে গাঠনিক এবং স্টেরিও দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। গাঠনিক সমানুতা 2D এবং স্টেরিও সমানুতা 3D। এছাড়াও আমরা 9-10-এ 9-10 যে ডেফিনেশনটা পড়েছিলাম যে একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত, এই কথাটা আসলে গাঠনিক সমানুতার জন্যই প্রযোজ্য। একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত ভিন্ন গাঠনিক সংকেত। এবং নামকরণ, আমরা যদি যৌগের নামকরণ করি তাহলে গাঠনিক সমানুতার ক্ষেত্রে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রদত্ত যে নাম, ইউপ্যাক নাম ভিন্ন হবে, ইউপ্যাক নাম ভিন্ন হয়ে যায়। আর স্টেরিও সমানুতার ক্ষেত্রে সবকিছু সেম থাকে, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, এবং আইউপ্যাক নামকরণও কিন্তু কি একই, সবগুলো একই থাকবে। তাহলে এটা কিন্তু গাঠনিক সমানুতার সাথে স্টেরিও সমানুতার একটা ডিফারেন্স, তাই না? বিরাট বড় একটা ডিফারেন্স তৈরি হল। ওকে, আচ্ছা ভাইয়ারা, এবার আমরা যেটা পড়বো সেটা হলো স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা দুই ধরনের। একটা হলো জ্যামিতিক সমানুতা, আরেকটা হলো আলোক সমানুতা। তাহলে স্টেরিও সমানুতা দুই রকম, একটা হলো জ্যামিতিক সমানুতা, আরেকটা হলো কি আলোক সমানুতা। এবং জ্যামিতিক সমানুতা আবার দুই রকম, একটা হলো সিজ, আরেকটা হলো কি ট্রান্স। সিজ সমানু, আরেকটা হলো সিজ সমানু, আরেকটা হলো ট্রান্স সমানু। সিজ শব্দটার অর্থ হচ্ছে একই পাশে, আর ট্রান্স শব্দটার অর্থ হচ্ছে বিপরীত পাশে। আসলে কি একই পাশে আর বিপরীত পাশে? এই একই পাশে আর বিপরীত পাশে কি আসলে অবস্থান, কার অবস্থান, সেটা আমরা এখনই দেখব। জ্যামিতিক সমানুতা এর কিছু প্রথমে আমাদের বৈশিষ্ট্য জানতে হবে। কি বৈশিষ্ট্য? এটা কিন্তু বোর্ড পরীক্ষায় খ নম্বরে আসছিল যে জ্যামিতিক সমানুতার দুইটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, বৈশিষ্ট্যগুলো হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য, যাদের মুক্ত আবর্তন সম্ভব নয় এই সকল যৌগ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। মুক্ত আবর্তন সম্ভব নয়, তারা দিবে কি দিবে? তারা জ্যামিতিক সমানুতা দিবে। তাহলে আমরা একটু দেখে নিই ফার্স্টে যে কাদের মুক্ত আবর্তন সম্ভব নয়। তাহলে যাদের মুক্ত আবর্তন সম্ভব নয়, এক দ্বিবন্ধন, ত্রিবন্ধন, মানে যে সকল যৌগের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে, আর যে সকল যৌগের যারা চাক্রিক যৌগ হবে, তাহলে দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং চাক্রিক যৌগ, এদের মুক্ত আবর্তন সম্ভব নয়। কিন্তু জ্যামিতিক সমানুতা দিবে কে? জ্যামিতিক সমানুতা দিবে দ্বিবন্ধন, আর জ্যামিতিক সমানুতা দিবে চাক্রিক যৌগ। ত্রিবন্ধন কিন্তু জ্যামিতিক সমানুতা দিবে না। কেন? এই ব্যাখ্যাটা আমরা একটু পরে নিজেরাই বুঝতে পারবো। ওকে, তাহলে মুক্ত আবর্তন সম্ভব না হওয়ার পরও ত্রিবন্ধন কিন্তু জ্যামিতিক সমানুতা দিবে না। আচ্ছা,
এই দ্বিবন্ধন ত্রিবন্ধন জিনিসটা মানে আসলে কি? এই দ্বিবন্ধন ত্রিবন্ধন জিনিসটা মানে হচ্ছে আসলে যে এটা যদি কার্বন কার্বন একক বন্ধন হয়, তাহলে আমি আমার হাত, এটা হচ্ছে একক বন্ধন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। তাহলে একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকলে আমি কিন্তু পুরো হাতকে পুরোটাই ঘোরাতে পারছি। কিন্তু এখানে যদি কার্বন কার্বন, ধরা যাক এটা একটা কার্বন, এটা একটা কার্বন, যদি ডাবল বন্ড হয়, ডাবল বন্ড হলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আমি একটা হাত ফিক্স রেখে আরেকটা হাত কি ঘোরাতে পারবো না। যদি আমি ঘোরাতে চাই তাহলে আমার বন্ধন ভাঙতে হবে, তাই তো? এই কারণে এই যৌগগুলোর মুক্ত আবর্তন সম্ভব নয় এবং তারা কি করবে? জ্যামিতিক সমঝোতা দিবে। ওকে। এবং 2 নম্বর যে বৈশিষ্ট্য, দ্বিবন্ধনযুক্ত কার্বনের, এখানে সি মানে কার্বন, সো দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই হাতে একই জিনিস থাকলে, একই জিনিস থাকলে কি হবে? একই জিনিস থাকলে জ্যামিতিক সমানতা দিবেন। ওকে। তাহলে দ্বিবন্ধনযুক্ত কার্বনের বা চাকরিক যৌগের দুই হাতে একই জিনিস থাকলে তারা জ্যামিতিক সমানতা দিবে না। ওকে। তাহলে আমরা ফার্স্টে কিছু আমরা দেখে নিই যে কি কি ধরনের জ্যামিতিক সমানতা সম্ভব। ওকে। আমরা জ্যামিতিক সমানতার জন্য 3টা কেস দেখব। প্রথম কেস, প্রথম কেসটা হচ্ছে অনেকটা এরকম, এ আর বি দুইটা যৌগ, এটা হচ্ছে কার্বন। আমরা প্রথমে দ্বিবন্ধনের জন্য দেখছি, এটা অ্যানাদার কার্বন, এখানে কি আছে? এ এবং বি, যেখানে এ ও বি কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, মানে এ ও বি এর সাথে কারো মিল নাই। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে খুব সিম্পল। এই, তাহলে একটু খেয়াল করি, দ্বিবন্ধনযুক্ত কার্বন, আমরা আমাদেরকে সিজ আর ট্রান্স এটা বোঝার জন্য প্রথমে যেটা মনে রাখতে হবে যে আমাদের এইখানে মাঝখান বরাবর চিন্তা করতে হবে, মাঝখানে মধ্যখানে দুই পাশে দুই পার্টিশনে চিন্তা করতে হবে। তাহলে এই পাশে নিচে বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে বি এবং এখানে বি, একই পাশে বি, খেয়াল করি বি গুলো একই পাশে, আবার এ গুলো কিন্তু একই পাশে, দুইটাই নিচে দুইটাই উপরে। তাহলে এটা কি সমান? এটা হচ্ছে সিজ সমান। কেন? একই পাশে হলে সিজ সমান হয়। ওকে, সিজ সমান, এটা কিন্তু আমাদের সিজ সমান। আচ্ছা, আবার এমন যদি হতো, এবার একটু খেয়াল করি, এই বি আর এই বি কোণাকুণি, আর এই এর সাথে এই কোণাকুণি, তাহলে অপর পাশে বিপরীত পাশে এই ব্যাপারটাকে বলা হয় ট্রান্স সমান। ব্যাপারটাকে কি বলা হয়? ট্রান্স সমান। ওকে, আমরা একটা উদাহরণ দেখি, যেমন এই, এই হচ্ছে আমাদের উদাহরণ। তাহলে দুই পাশে কার্বন, এই হচ্ছে ক্লোরিন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে ক্লোরিন। ওকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে যে আমি ক্লোরিনকে উপরে দিব নাকি হাইড্রোজেনকে উপরে দিব? আমার যেটারে ভালো লাগে, যাকে আমি ইচ্ছা তাকে আমি উপরে দিতে পারি, নিচে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার যদি উল্টাই দিই তাহলে কি হবে? একটু খেয়াল করেন, এই যে ক্লোরিন আর এই ক্লোরিন বিপরীত পাশে, বা হাইড্রোজেন আর হাইড্রোজেন বিপরীত পাশে, তাহলে এটা কি ট্রান্স সমাণু, তাই না? ট্রান্স। আর এই পাশে দেখি এই হাইড্রোজেন আর হাইড্রোজেন দুইজনই নিচে আছে, কারণ আমরা বলেছিলাম পার্টিশন মাঝ বরাবর মিড লাইন বরাবর দুই পাশে চিন্তা করব, এই কারণে আমরা মিড লাইনে দুই পাশে চিন্তা করছি। তাহলে এখানে নিচে দুই পাশে হাইড্রোজেন আর উপরে দুই পাশে ক্লোরিন একই পাশে, তাহলে এটা সিজ সমান। তাহলে সিজ সমান ট্রান্স সমান। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকে যে আচ্ছা ভাই, এটা কি
দুইজনের ক্ষেত্রে হইতে হবে, মানে ক্লোরিন ক্লোরিন বা হাইড্রোজেন হাইড্রোজেন, এটা কি দুইটাই মিলতে হবে? না, ব্যাপারটা এরকম না, দুইটাই মিলতে হবে না, যে কোনো একটা মিললেও হবে। এবার আমরা সেটাই দেখব। ওকে, কেস 2 আমরা দেখতে পারি এ বি, এটা হলো কার্বন, এটা হলো কার্বন, হলো বি ডি। আমি এখানে সি দিলাম না, কারণ সি দিলে যেহেতু সিতে কার্বন আছে তাহলে একটা ঝামেলা তৈরি হতে পারে, তাই আমি ডি দিলাম। তাহলে এখানে এ বি ডি কারোর সাথে কারো মিল নেই, এ হচ্ছে ফার্স্ট কথা। ওকে, তাহলে ব্যাপারটা কিরকম? এ বি, আমি আবারও বলছি, আমি চাইলে এ কে নিচে দিতে পারতাম, বি কে উপরে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। বি ডি, এটা একটা কেস হতে পারে। আর এর সাথে কি এ বি, তাহলে আমি বি ডি করছি, তাহলে এবার ডি বি করব। ওকে, ডি। আচ্ছা, খেয়াল করি, তাহলে এবার এক পাশে মিলছে, এবার কিন্তু এ আর ডি এর সাথে কোনো মিল নাই, শুধু বি এ আর বি এ মিল। তাহলে কি আমি এটাকে বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। আবার এখানে খেয়াল করি, বি আর বি এক পাশে মিলছে, তাহলে আমি এটাকে কি সমানুপাতে বলতে পারবো না? অবশ্যই পারবো। তার মানে কি দেখলাম, শুধু দুইটা যৌগ না মিললেও হবে, কেবল একটা যৌগ মিললেও কিন্তু সেটা হবে। ওকে, তাহলে অপোজিট, তাহলে এটা ট্রান্স সমানু, এটা হবে ট্রান্স, আর এটা একই পাশে, তাহলে এটা হবে কি? এটা হবে সিট সমান। তাহলে আমরা একটা উদাহরণ দেখতে পারি। এটা উদাহরণ হচ্ছে এটা এরকম, এই, তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আর ক্লোরিন, আর এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন আর ব্রোমিন। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে হাইড্রোজেন আর হাইড্রোজেন একটাই মিল আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সিচ সমাণু। এর ট্রান্স সমাণু কি হবে? এই, তাহলে এটাকে আমরা বলবো কি? সিচ, এটাকে বলবো কি? ট্রান্স। ওকে, কেস 3, এবার কারোর সাথে কারোর মিল নাই, মানে এরকম এ আছে বি আছে কার্বন কার্বন ডি ই, মানে কি? এ বি ডি ই, একটার সাথে একজনের মিল নেই, তাহলে কি সমানুতা সম্ভব না? সেক্ষেত্রেও সম্ভব। কিভাবে? একটু দেখি। এটা আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, কিরকম? এটা আমরা সরাসরি উদাহরণে চলে যাই। ধরেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে পারমাণবিক সংখ্যা দ্বারা চিন্তা করতে হয়। আমি জিনিসটা আবারও বলি, যদি আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো মৌলের সাথে কারোই মিল নাই, কোনো যে মূলক, এক মূলকের সাথে আরেক মূলকের কোনোই মিল নেই, সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে আমরা পারমাণবিক সংখ্যা দ্বারা তুলনা করি। পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা কি করতে পারি? কম্পেয়ার করতে পারি। ওকে, এবং এই জিনিসটা হ্যালোজেনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এটা হ্যালোজেনের ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, ফ্লোরিন পারমাণবিক সংখ্যা 9 লিখলাম, ক্লোরিন পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখানে কে হাই কে লো, তাহলে এই হচ্ছে হাই, এই হচ্ছে লো, তাই? এখানে ব্রোমিন 35 আর আয়োডিন 53, তাহলে এই হচ্ছে হাই, এই হচ্ছে কি? লো। ওকে, তাহলে লো এর সাথে লো ওপরে ওপরে খেয়াল করেন, তাহলে কি সিজ, তাহলে এটা সিজ সমাণু, বা হাইয়ের সাথে হাই সিজ সমাণু। আর এর যদি আমরা ট্রান্স বের করতাম তাহলে কি হতো? তাহলে এটা লো হতো, এটা হাই হতো, এটা হাই হতো, এটা লো হতো। তাহলে এই যে লো এর সাথে লো, হাইয়ের সাথে হাই, ক্রস কানেকশন, তাহলে ট্রান্স।
এই এতটুকু বুঝলে আমাদের ইনশাল্লাহ জ্যামিতিক সমরূপতাতে কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, লাস্ট আমি একটা জাস্ট নর্মাল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এটা কি কোনো জ্যামিতিক সমরূপতা দিবে কি দিবে? কার্বন কার্বন দ্বিবন্ধন, হাইড্রোজেন হাইড্রোজেন, ফ্লোরিন হাইড্রোজেন। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম যে দ্বিবন্ধযুক্ত কার্বনের একই পাশে সেম যদি যৌগ বা মৌল থাকে তাহলে সেটা কি করবে না, একই পাশে দ্বিবন্ধযুক্ত কার্বনের যে কোনো এক পাশে সেম দুইটা জিনিস একই হয়ে গেলে সেটা কিন্তু আর জ্যামিতিক সমরূপতা দিবে না। এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন একই, তার মানে কি জ্যামিতিক সমরূপতা দিবে না। এতটুকু একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা আমাদের কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যে চারটা অপশন দিয়ে আমাদের বলতে পারে যে নিচের কোনটি জ্যামিতিক সমরূপতা প্রদর্শন করবে বা জ্যামিতিক সমরূপতা প্রদর্শন করবে না। এই পর্যায়ে আমরা জেনে নিব সিজ এবং ট্রান্স সমাণু। এই যে আমরা এতক্ষণ পড়লাম সিজ সমাণু এবং ট্রান্স সমাণু, এই দুইজনের মধ্যে আমরা ডিফারেন্স জানবো যে সিজ আর ট্রান্স সমাণুর ডিফারেন্সটা কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবেই আসবে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। অনেক সময় সিকিউ খ নম্বরেও আসতে পারে, এমসিকিউ খ নম্বরেও আসতে পারে। তাহলে সিজ সমাণু এবং ট্রান্স সমাণুর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, প্রথমে একটা উদাহরণ দিই, তাহলে আমাদের বোঝা খুব সুবিধা হবে। একটা সিজ সমাণু, ট্রান্স সমাণু। এই ধরেন সিজ সমাণু, ওকে। দেখেন খেয়াল করেন, দুই পাশে ক্লোরিন আছে, মাঝ বরাবর ডিভিশন, উপরে দুই পাশে ক্লোরিন, নিচে দুই পাশে হাইড্রোজেন। সিজ সমাণু, মাঝে ডিভিশন, উপরে নিচে মিল, উপরে নিচে মিল, ট্রান্স সমাণু। ওকে, এবার আসেন মেকানিজমটা আমরা বুঝলে আমরা সব নিজেরাই পারবো। সিজ সমাণু, আচ্ছা, এই যে ক্লোরিন, প্রথমে ট্রান্সের ক্ষেত্রে আসি। এই যে ক্লোরিন, ক্লোরিন কিন্তু অনেক তড়িৎ ঋণাত্মক, শক্তিশালী তড়িৎ ঋণাত্মক একটা মৌল। এই তড়িৎ ঋণাত্মক মৌলগুলো, এটা আমরা একটা জিনিস এভাবে মনে রাখতে পারি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, হাইড্রোজেন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার সিরিয়াল। এটা হচ্ছে আমাদের কি, তড়িৎ ঋণাত্মকতার সিরিয়াল। তাহলে ক্লোরিন কিন্তু শক্তিশালী তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে ক্লোরিন কি করবে, ইলেকট্রনগুলোকে, যেহেতু সে তড়িৎ ঋণাত্মক মৌল, সে টান দিবে, সে ইলেকট্রনগুলো কি করবে, টান দিবে। এই পাশে যে ক্লোরিন, সে ক্লোরিনও কিন্তু ইলেকট্রনগুলো নিজে দিকে কি করবে, টান দিবে। তাহলে দুই পাশে দুই ক্লোরিন নিজেদের দিকে ইলেকট্রন টান দিচ্ছে। তাহলে এখানকার দুই পাশে যদি টান দেয়, নেট পোলারিটি কত, শূন্য। নেট পোলারিটি শূন্য। এই পাশে দেখেন, এই পাশে ক্লোরিন টান দিচ্ছে, ইলেকট্রন আসক্তি, দুই পাশে টান দিচ্ছে। তাহলে আমরা তো লব্ধি বল অনুযায়ী, ফিজিক্সের সূত্র অনুযায়ী জানি যে যদি দুইজন দুই পাশে ভাবে টান দেয়, তাহলে কারো দিকেই যাবে না, উল্টা কি হবে, এই বরাবর গমন করবে, তাই না? লব্ধি অনুযায়ী দুই পাশে ক্লোরিন গেলে কারো দিকেই যাবে না, উপর দিকে চলে যাবে, লব্ধি। তাহলে এখানে কি নেট পোলারিটি শূন্য? না, কিন্তু যেহেতু এখানে দুইজনে দিয়ে ক্রিয়া না করে উপরে কাজ করছে, তাহলে এখানে নেট পোলারিটি শূন্য নয়। কত, এখানে নেট পোলারিটি শূন্য নয়। ওকে, তাহলে এটা দিয়ে আমরা এখন সব ব্যাখ্যা করতে পারবো। তাহলে নেট পোলারিটি শূন্য নয় কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে, তাহলে এটা একটা পোলার যৌগ, কারণ যেহেতু এখানে নেট পোলারিটি শূন্য না, তার মানে এটা পোলার যৌগ। ওকে, তাহলে এখানে পোলার যৌগের ক্ষেত্রে কি কি পাই আমরা? ওকে, প্রথমে হচ্ছে আমাদের ফার্স্টে বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কি হবে, বেশি না কম? বেশি হয়, ঠিক আছে। যে পরিবাহিতা, সে পরিবাহিতা কি হয়, বেশি হয়। যে দ্রাব্যতা বা সলিবিলিটি, সে দ্রাব্যতা কি হয়,
বেশি হয়। আচ্ছা, এরকম সব কিছু এখানে কিন্তু বেশি হয়, ঠিক আছে। আর ট্রান্স সমানুতে কি হয়, তাহলে বয়লিং পয়েন্ট কম, মানে স্ফুটনাঙ্ক, পরিবাহিতা কম এবং দ্রাব্যতাও কি কম। তবে বারবার যেটা প্রচুর আসে যে আসলে সিজ সমানুর মানে ট্রান্স সমানুর সব কিছুই সিজ অপেক্ষা কম। কথাটা খেয়াল করেন, ট্রান্স সমানুর সব কিছুই সিজ অপেক্ষা কম এক্সেপ্ট তিনটা জিনিস। কোন তিনটা জিনিস? যেগুলো ট্রান্স সমানুরই বেশি। এমন কি তিনটা জিনিস যেগুলো ট্রান্স সমানুরই সিজ অপেক্ষা বেশি? সেই তিনটা জিনিস হলো গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, এমপি মেল্টিং পয়েন্ট, প্রতিসাম্যতা এবং স্থায়িত্ব। এই তিনটা জিনিস কিন্তু ট্রান্স সমানুর ক্ষেত্রে বেশি। আমরা এতক্ষণ পড়লাম জ্যামিতিক সমানুতা, এবার আমরা পড়বো আলোক সমানুতা। ওকে, একটা হচ্ছে আমাদের ডিএল সমানু, আর আরেকটা হচ্ছে আমাদের স্মল ডি স্মল এল সমান। মানে একবার হলো ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, আরেকবার হলো স্মল ডি স্মল এল সমান। এই দুই রকম আলোক সমান হতে পারে। পার্থক্য কি এই দুইজনের মধ্যে? পার্থক্যটা হচ্ছে, বেসিক ডিফারেন্স হলো যে ডিএল সমান আমরা থিওরিটিক্যালি বের করি, থিওরিটিক্যালি আমরা তাত্ত্বিকভাবে বের করতে পারি। আর যে স্মল যে ডিএল সমান, এটা আমরা পোলারিমিটার নামক একটা যন্ত্র আছে, সেই পোলারিমিটার যন্ত্রের সাহায্যে বের করতে পারি। এবং এটা প্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যালি করা, এটা থিওরিটিক্যালি পড়া পসিবল না, এটা প্র্যাকটিক্যালি করতে হয়। তাহলে আলোক সমানুতার কিছু ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আলোক সমানুতার আমরা তিনটা ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য মনে রাখবো। এক নম্বর, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কি? যে কার্বনের চারটা হাতে, কার্বনে তো চারটা হাত, চারটা যোজনী, চারটা হাতে চারটা ভিন্ন জিনিস, একে বলা হয় কাইরাল কার্বন। এটা যদি একটা কার্বন হয়, এর চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে। এবং এই কাইরাল কার্বনের মাথার উপর একটা স্টার চিহ্ন দেওয়া থাকে, স্টার চিহ্ন। এবং চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকলে আমরা সেটাকে কাইরাল কার্বন বলতে পারবো, আদারওয়াইজ বলতে পারবো না। ওকে, দুই নম্বর, আলোক সক্রিয় হতে হবে। এটা আমরা একটু পরে বুঝবো, আলোক সক্রিয় হতে হবে। তিন নম্বর, দর্পণ প্রতিবিম্ব হতে হবে। দর্পণ প্রতিবিম্ব মানে কি? মিরর ইমেজ, মিরর ইমেজ, মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হতে হবে। ওকে, তাহলে এই তিনটা হলো আমাদের আলোক সমানুতার বৈশিষ্ট্য। তাহলে ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আমাদের এরকম একটা যৌগ CH3CH NH2 COOH। আমরা যে দেখতে চাইলাম যে এই যৌগটা আলোক সমাণু কিনা, এই যৌগটার আলোক সমাণু আছে কিনা। কি কাজ? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে কাইরাল কার্বন খুঁজতে হবে। তো কাইরাল কার্বন কি? যে কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকে। তো দেখি এই কার্বনটা আমরা যদি চিন্তা করি, এই কার্বনের একটা হাতে রয়েছে CH3, একটা হাতে রয়েছে H, আরেকটা হাতে রয়েছে NH2, আরেকটা হাতে রয়েছে COOH, মানে অ্যাসিড মূলক, কারোর সাথে কারো মিল নাই। তার মানে এটা কিন্তু একটা কাইরাল কার্বন। এই যে, এখন বিষয় হচ্ছে এই CH3, H, NH2, COOH আমি কারে কোন জায়গায় বসাবো? আমার যেইখানে যার ইচ্ছা আমি তারই সেখানে বসাবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি বসাই। ধরা যাক আমি CH3 এখানে দিলাম, COOH নিচে দিলাম, আর অ্যামিন মূলক এখানে দিলাম, আর এই দিলাম হাইড্রোজেন। ওকে, এখান থেকে আমরা একটা প্রশ্ন আগেই পড়ে ফেলতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খ নম্বরের জন্য আসতে পারে, খ নম্বরের জন্য আমাদের আসতে পারে যে জুইটার আয়ন কাকে বলে? জুইটার আয়ন,
জুইটার আয়ন কি জিনিস? জুইটার আয়ন, হ্যাঁ, যে সকল যৌগে জুইটার মানে জোড়, একই সাথে দুইটা আয়ন, দুইটা মূলক থাকবে, একটা হলো অ্যামিন মূলক, আরেকটা হলো অ্যাসিড মূলক। তাহলে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড নামটা আমরা খেয়াল করি, অ্যামিনো অ্যাসিড, আমরা তো অ্যামিনো অ্যাসিডের নাম শুনছি, তাই না? অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যামিন মূলক থাকবে আর অ্যাসিড মূলক থাকবে। আর অ্যামিন মূলক আর অ্যাসিড মূলক একসাথে থাকার কারণেই আসলে এগুলোকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। এটাই হচ্ছে বিষয়। তো যদি আমাদেরকে বলা হয় যে জুইটার আয়ন কি ব্যাখ্যা কর, বা অ্যামিনো অ্যাসিড একটি জুইটার আয়ন ব্যাখ্যা কর, তাহলে আমরা লিখব যে অ্যামিনো অ্যাসিডে একই সাথে অ্যামিন মূলক থাকে মানে NH2 এবং অ্যাসিড মূলক থাকে মানে COOH। দ্যাটস ওয়াই একে বলা হয় জুইটার আয়ন। অ্যাজ সিম্পল এজ দ্যাট, ওকে? খুব সিম্পলি একসাথে অ্যামিন মূলক এবং অ্যাসিড মূলক দুইটাই থাকলে তাকে কি বলা হয়? জুইটার আয়ন। এবার আমাদের ফার্স্টে যা কাজ, আমাদেরকে কাইরাল কার্বন খুঁজে বের করতে হবে, আমরা কাইরাল কার্বন পেয়েছি। সেকেন্ড কাজ, আমাদেরকে দর্পণ প্রতিবিম্ব লিখতে হবে। তাহলে দর্পণ প্রতিবিম্ব, আচ্ছা এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব কি হবে? এই যৌগটার দর্পণ প্রতিবিম্ব হবে হচ্ছে এইভাবে, আমরা একটা মিরর ইমেজ দিব। এবং আমরা জানি যে আমাদের উপরের নিচে কোনো চেঞ্জ হয় না, তাই না? তাহলে উপরের নিচে কোনো চেঞ্জ হবে না, উপর নিচে সেম থাকবে। উপরে NH2 ছিল থাকবে, নিচে COOH ছিল থাকবে, জাস্ট এই ডান পাশ আর বাম পাশ চেঞ্জ হয়ে যাবে, এইভাবে ঘুরে যাবে। তাহলে এই চলে যাবে CH3 আর এই চলে আসবে H। ওকে, এখন আমাদের যে ব্যাপারটা, আমাদেরকে চিনতে হয় যে কোনটা D সমাণু আর কোনটা L সমাণু। ডি আর এল, কোনটা ডি সমাণু আর কোনটা এল সমাণু। এই ডি এল সমাণু বের করার জন্য আমরা একটা মজার সূত্র শিখব, সেটা হচ্ছে CRN রুল, করণ রুল। ঠিক আছে, করণ রুল, করণ রুল, CRN রুল, যাকে বলা হয় কি? করণ রুল। ওকে, করণ রুল। করণ রুল কি? করণ রুলটা হচ্ছে ফার্স্টে সিতে কি? সিতে হচ্ছে কার্বনযুক্ত কার্যকারীমূলক। কার্বনযুক্ত কার্যকারীমূলক কারা কারা আছে? কার্বনযুক্ত কার্যকারীমূলক যেমন হচ্ছে COOH, CHO, CN, এরা হবে সি। আর তে কি? আর তে হবে অ্যালকাইল, CH3 বা C2H5। আর অ্যালকাইল না থাকলে, আর না থাকলে আর কি হবে? হাইড্রোজেন হবে, আর হবে হাইড্রোজেন। আর এন কি? এন হবে বাকি সব যা আছে, যেমন কি? যেমন NH2 হতে পারে, OH হতে পারে, হ্যাঁ, এরকম যারা যারা আছে তার হবে কি? এন। তাহলে করণ রুলের সাহায্যে আমরা বলে দিতে পারবো যে কারা কারা ডি সমাণু আর কারা কারা এল সমাণু। তার আগে আরেকটা বিষয়, যে CRN রুল নির্ণয় করার পর আমাদেরকে দেখতে হবে, কি দেখতে হবে? যে আমরা CRN রুল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর যদি দেখি যে এটা ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে সেটা আমাদের এল সমাণু। আর যদি CRN রুল অ্যাপ্লাই করার পর দেখি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো ডি সমাণু। তাহলে করণ রুল অ্যাপ্লাই করার পর যদি আমরা দেখি যে ক্লকওয়াইজ, তাহলে এল সমাণু, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডি সমাণু। কিরকম আমরা এখানে বোঝার চেষ্টা করি। তাহলে এখানে সি কোনটা? সি হচ্ছে কার্বনযুক্ত কার্যকারীমূলক। কে আছে? এই যে কার্বনযুক্ত কার্যকারীমূলক। আর আর তে কি? অ্যালকাইল, অ্যালকাইল আছে, তাহলে আর। এন তে কি? এন তে বাকি সব, এই যে নাইট্রোজেন, অ্যামিন বা হাইড্রোক্সি মূলক, তাহলে এই। তাহলে আমরা দেখি CRN, CRN। আচ্ছা, আমাদের ঘড়ি কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ি কাঁটা ঘুরে এইভাবেই, তাই না? CRN, তাহলে এটা ক্লকওয়াইজ যাচ্ছে, তার মানে এটা কি সমাণু? এটা হচ্ছে এল সমাণু, বা এর একটা ভালো নাম আছে, এটা একটা অ্যামিনো অ্যাসিড যার নাম হচ্ছে এল অ্যালানিন। কি নাম? এল অ্যালানিন। ওকে, তাহলে এখানে দেখি CRN, তাহলে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ঘড়ি কাঁটা ঘুরে কিন্তু নিচের দিকে, এটা যাচ্ছে উপর দিকে,
তাহলে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি সমানো, ডি সমানো, তাহলে এটা হচ্ছে ডি অ্যালানিন। বোঝা গেছে কি না? তাহলে এই হচ্ছে আমাদের এল অ্যালানিন, এ হচ্ছে আমাদের ডি অ্যালানিন। এবার আমরা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে ডি এবং এল সমান নির্ণয় করব। ল্যাকটিক অ্যাসিড, ওকে, CH3 CHOH COOH, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তাহলে কার্বন ফার্স্টে বসাই দিব, তারপরে যাকে যেখানে ইচ্ছে সেখানে বসাবো। তাহলে বসালো HOH COOH। তাহলে এর আমরা দর্পণ প্রতিবিম্ব কি পাবো? কাইরাল কার্বন। তাহলে দর্পণ প্রতিবিম্ব ওপরে নিচে কোনো চেঞ্জ হবে না, তাহলে ওপরে নিচে যে ছিল সেই থাকবে, এই পাশটা চলে আসবে এই পাশে, এই জাস্ট এতটুকু। তাহলে আমরা দেখি যে CRN রুল অনুযায়ী এই হচ্ছে সি, এ হচ্ছে আমাদের সি, এ হচ্ছে আর, আর এ হলো এন, তাহলে CRN। তাহলে কি ক্লকওয়াইজ, তার মানে এটা কি, এটা এল ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এই যৌগটার নাম ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এটা হলো সি, এটা হলো আর, এটা হলো এন, CRN। তাহলে এটা যাবে কিভাবে, CRN। তাহলে কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি ডি ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, খুব সিম্পল জিনিস। তো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে ডি ল্যাকটিক অ্যাসিড, এটা আমরা একটু পরে জানবো। ডি ল্যাকটিক অ্যাসিড এটা +2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকিয়ে যায়, এটা আমরা এখনই জানবো। আর এল ল্যাকটিক অ্যাসিড -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়, বেঁকিয়ে যায়। ওকে, এবার আমরা আসি যে আমাদের যে একটা জিনিস আমরা দেখে নিই, সেটা হলো আমাদের একটা MCQ প্রশ্নের জন্য একটা MCQ প্রশ্ন আসে আমাদের। MCQ প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের এই আলোক সমানুর ক্ষেত্রে আলোক সমাণু কতগুলো, মানে কাইরাল কার্বনের উপর ডিপেন্ড করে আমাদের একটা সূত্র আছে 2n, মানে এখানে n হচ্ছে কি, n হচ্ছে কাইরাল কার্বন, n হচ্ছে কি কাইরাল কার্বন। তাহলে এই যৌগটায় কাইরাল কার্বন কতটি, একটা, তাহলে 2n, তার মানে 2 তার মানে 2টি সমান। আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে কিন্তু মোট 2টাই সমান হয়েছে, একটা হচ্ছে এল আর একটা হলো ডি। তাহলে আমরা গ্লুকোজের ক্ষেত্রে কতগুলো সমাণু পাবো? গ্লুকোজের যেহেতু 6 কার্বন, তাহলে 1 2 3 4 5 6, তাহলে CHO CH2OH, এখানে OH দিয়ে শুরু হবে, ওকে। তাহলে আমরা দেখি এখানে কাইরাল কার্বন কতগুলো। আচ্ছা, এর এক পাশে হাইড্রোজেন, এক পাশে OH, আরেক পাশে CHO, আরেক পাশে পুরোটাই এটা, তার মানে কি কারোর সাথে কারো মিল নাই, তাহলে এটা একটা কাইরাল কার্বন। আচ্ছা, এর এক পাশে হাইড্রোজেন OH, আরেক পাশে এটা, আরেক পাশে পুরো এটা, তার কারোর সাথে কারো মিল নাই, এটা একটা কাইরাল কার্বন। এর ক্ষেত্রে এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, ঠিক আছে। তার মানে আসলে গ্লুকোজে কাইরাল কার্বন কতগুলো, 4টি। গ্লুকোজে কাইরাল কার্বন খুবই ইম্পর্টেন্ট। গ্লুকোজে কিন্তু গ্লুকোজে ভাইয়া কাইরাল কার্বন 4টি। তাহলে বলেন তো আলোক সমাণু কতটি? তাহলে আলোক সমাণুর সূত্র কি, 2n, তাহলে 2^4, তার মানে 16টি। তার মানে গ্লুকোজে মোট 16টি আলোক সমাণু হওয়া সম্ভব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ। গ্লুকোজে মোট কতটি আলোক সমাণু সম্ভব? 16টি। এ পর্যায়ে আমরা আলোচনা করব আলোক সক্রিয়তা নিয়ে। আলোক সক্রিয়তা, এবং আপাতত আমরা যা পড়ব, এখন থেকে শুরু করে যা পড়ব, সব কিছু আমাদের ক নম্বর এবং খ নম্বরে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো চ্যাপ্টারের প্রশ্ন আপনি অ্যান্সার করতে যান না কেন, তড়িৎ রসায়ন অ্যান্সার করবেন, এখান থেকে প্রশ্ন আসবে। পরিমাণগত রসায়ন অ্যান্সার করতে গিয়েও এখান থেকে প্রশ্ন আসবে। পরিবেশ রসায়ন অ্যান্সার করতে গেলেও এগুলো প্রশ্ন আসবে, কারণ ক খ নম্বর কোশ্চেনের কোনো
আত্মীয় থাকে না, এরা যে কোনো কোশ্চেনে যুক্ত হতে পারে। এগুলো ক খ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আলোক সক্রিয়তা, আলোক সক্রিয়তা। ওকে, আলোক সক্রিয়তা জিনিসটা কি? ধরা যাক যে আমাদের কোনো একটা যৌগের এন এর মান হচ্ছে 2, মানে কাইরাল কার্বন হচ্ছে 2টি। আমরা ধরে নিলাম যে আমাদের কোনো একটা যৌগের কাইরাল কার্বনের মান হচ্ছে 2। তাহলে বলেন তো সূত্র অনুযায়ী ওই যৌগের কয়টি আলোক সমাণু? 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টি। ধরে নিলাম আমরা ওই 4টা যৌগ হলো এ, বি, সি এবং ডি, এই 4টা যৌগ। ওকে, তো আমরা যদি এটাকে পোলারিমিটারে দিই, পোলারিমিটার, আচ্ছা পোলারিমিটার কি? পোলারিমিটার এটা আমরা একটু জেনে নিই। এই পোলারিমিটার হচ্ছে একটা যন্ত্র যেটা আলোক সক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটা নিকল প্রিজম দ্বারা তৈরি হয়। আর এই নিকল প্রিজমের মূল উপাদান আবার ক্যালসাইট। ক্যালসাইট মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। এতটুকু আমাদের জানতে হবে, পোলারিমিটার থেকে এতটুকু জানতে হবে। তাহলে একটা যুগে কাইরাল কার্বনেট যদি 2টা হয়, তাহলে আলোক সমাণু কয়টা হবে? 4টা। সেই আলোক সমাণু 4টা আমরা ধরে নিলাম এবিসিডি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কোন একটা একবর্ণী আলো, ধরা যাক এটা আমাদের পোলারিমিটার, যদি আমরা পোলারিমিটারে একবর্ণী আলো দেই এবং সেটা সোজাসুজি বেরিয়ে হয়ে যায়, সোজাসুজি বেরিয়ে যায় একবর্ণী আলো, একবর্ণী যদি আমরা লাইট পাস করি এবং সেটা যদি সোজাসুজি বেরিয়ে যায়, তাহলে সেটা আলোক নিষ্ক্রিয় যৌগ। সেটা কি? আলোক নিষ্ক্রিয়। আর যদি সেটা সোজাসুজি না বেরিয়ে ওপরে বা নিচে কোন একটা কোণ করে বেরিয়ে যায়, তাহলে সেগুলোকে আমরা কি বলি? আলোক সক্রিয় যৌগ। একটু মাথায় রাখতে হবে। তাহলে একবর্ণী আলো যদি আমরা পাস করি, সেটা যদি সোজাভাবে বেরিয়ে যায় তাহলে সেটা আলোক নিষ্ক্রিয়। আর যদি সেটা ওপরে বা নিচে মানে প্লাস বা মাইনাস আকারে বেরিয়ে যায়, তাহলে সেটা কি? আলোক সক্রিয় যৌগ। তাহলে ধরা যাক এ, আমি লাইট পাস করলাম, +20 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকালো। বি, লাইট পাস করলাম, -30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকালো। সি, লাইট পাস করলাম, -20 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকালো। আর ডি, লাইট পাস করলাম, +30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকালো। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি তো, এখানে কারা কারা পজিটিভ? একটা হচ্ছে +20 এ, আরেকটা হলো -20 সি। তার মানে এখানে এসি কিন্তু এক জিনিস, যাদের কোণগুলো পরস্পর বিপরীত, সমান ও বিপরীত, যারা পরস্পরকে, এখানে এসি কি করেছে? পরস্পরকে সমান ও বিপরীত কোণে বাঁকিয়েছে কিন্তু, এই যে +20 -20, +20 -20। আর বি আর ডি, এই বি আর ডিও কিন্তু আবার পরস্পরকে সমান ও বিপরীত কোণে বাঁকিয়েছে, সেটা কত? -30 +30। আর এ আর সি +20 -20। ওকে, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য, যারা পরস্পরকে পরস্পরকে সমান সমান ও বিপরীত কোণে বাঁকায়, তাদেরকে এনানসিওমার বলে। এনানসিওমার বলে। তাহলে এনানসিওমার কি ভাইয়ারা? যারা পরস্পরকে সমান ও বিপরীত কোণে বাঁকায় তাদেরকে এনানসিওমার বলে। এখানে কে কে এনানসিওমার? এখানে এ আর সি হলো এনানসিওমার, এখানে বি আর ডি হলো কি? এনানসিওমার। ওকে, এবার আমরা জানবো, এখান থেকে আমরা কাজে লাগাবো, এখান থেকে আমরা কাজে লাগিয়ে বের করব রেসিমিক মিশ্রণ বা রেসিমিকীকরণ, রেসিমিক মিক্সচার। এটা কি? সেটা হচ্ছে, এবার যদি আমরা এ আর সি এই দুজনকে আমরা যদি সমমোলার ঘনমাত্রায় একই পাত্রে রাখি, ব্যাপারটা এরকম যে আমরা এ আর সি কে পোলারিমিটারে
একসাথে নিলাম এ আর সি কে, এবং এ আর সি দুইজনের ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। দুইজনের ঘনমাত্রা কত? 2 মোলার। তাহলে কি করবে, এ যাচ্ছিল +20 আর সি যাচ্ছিল -20, না গিয়ে তারা সোজাভাবে বেরিয়ে। তাহলে আগে কিন্তু তারা ছিল আলোক সক্রিয়, বাট এখন কিন্তু তারা আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, এবং অবশ্যই সমমোলার হতে হবে। তাহলে রেসিমিক মিশ্রণ জিনিসটা কি? এনানসিওমারের সমান সমমোলার মিশ্রণ। এনানসিওমারের সমমোলার মিশ্রণ। তাহলে এনানসিওমারের সমমোলার, এই যে এটা যদি এ যেহেতু 2 মোল, তাহলে সিও কিন্তু কত মোল? 2 মোল ঘনমাত্রা, একই ঘনমাত্রা। তাহলে এনানসিওমারের সমমোলার মিশ্রণ। তাহলে এনানসিওমারের সমমোলার মিশ্রণকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ। এবং এটা কি আর সক্রিয় থাকে? না। +20 -20 একত্রে হয়ে কি হয়ে গেল? এবার এক বর্ণে আলো দিলে সেটা নিষ্ক্রিয় হয়ে বের হবে। এমনটাই এমনভাবে আবার বি আর ডি এর ক্ষেত্রেও সম্ভব। ঠিক আছে, বি আর ডি এর ক্ষেত্রে আমরা যদি বি আর ডি এর ক্ষেত্রে যদি এক বর্ণে আলো পাস করি এবং দুইটারই যদি একই ঘনমাত্রা নিই, ধরা যাক অনমোলার ঘনমাত্রা নিলাম, তাহলে কি হবে? নিষ্ক্রিয় আকারে বের হবে। তাহলে এটাও কি সব যে এনানসিওমারের সমমোলার মিশ্রণ, এটা তাহলে কি রেসিমিক মিশ্রণ। ওকে, খুবই সহজ জিনিস। এবার আমরা শিখবো ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার কি ভাইয়েরা? দেখি, আমরা এটা যোগ দেখি। এই যোগের এই যোগের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, এটাকে আমরা আগে লিখি, তাহলে আমরা কি পাবো? OH H H Cl, আচ্ছা H Cl, এটা আমরা দিতে পারি। আরে যে আমরা কি করতে পারি, OH, এবং আমরা এই পাশে H দেব আর এই পাশে Cl দেব, HOH HCl। এই তাহলে আমাদের ডায়াস্টেরিওমার জিনিসটা হচ্ছে যে প্রথমে আমরা একটা নর্মাল যৌগ লিখব, লিখার পর তার যে দর্পণ প্রতিবিম্ব তাকেও লিখব, এবং আমরা ফার্দার এর এবং এর দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করব। কি হবে? তাহলে এর যদি আমরা দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করি, তাহলে সেটা কি হবে দেখি তো। C3, আমরা জানি ওপর নিচে কোনো চেঞ্জ হবে না, তাহলে কোথায় চেঞ্জ হবে? এই যে এই পাশগুলো এই পাশে আসবে, তাহলে OH আসবে এই পাশে, H যাবে এই পাশে, Cl আসবে এই পাশে, H যাবে এই পাশে। আর এর যদি আমরা দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? তাহলে OH আসবে এই সাইডে, H যাবে এদিক, এদিক Cl, এদিক H। তাহলে একটা জিনিস খেয়াল করি, একটা জিনিস আমরা খেয়াল করি, আমাদের এখানে এটা যদি A হয়, এটা যদি B হয়, আর এটা হচ্ছে C, এটা হচ্ছে D, তাহলে A আর B এরা কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। এটা কিন্তু আমরা বলতে পারি A আর B কিন্তু পরস্পরের কি? দর্পণ প্রতিবিম্ব। তেমন ভাবে C আর D পরস্পরের কি? দর্পণ প্রতিবিম্ব। কিন্তু ভাইয়ারা A আর C কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব? না, কিন্তু দেখেন A আর C, A আর C, এই যে A আর C, দেখি তো। তাহলে A আর C, তাহলে A আর C কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। এই যে H ও H, তাহলে এটি কিন্তু এইভাবেই ছিল, তাহলে এটি কি দর্পণ প্রতিবিম্ব হলো? না। আবার A আর D কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব? A আর Dও কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। আবার B আর Cও পরস্পর দর্পণ প্রতিবিম্ব না, B আর Dও কিন্তু পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। এই যে ব্যাপারটা, এই দর্পণ প্রতিবিম্ব না হওয়ার ব্যাপারটা, একেই বলা হয় কি? ডায়াস্টেরিওমার। একেই বলা হয় কি? ডায়াস্টেরিওমার। তাহলে AC আমরা একটু লিখি,
এ সি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে এ সি এডি আবার বিসি বিডি, এরা পরস্পরে কিন্তু কি না, এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না। এবং এই ব্যাপারটাকে কি বলা হয় বলেন তো? ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, ঠিক আছে? খুব সিম্পল জিনিস। আমাদেরকে একটা যৌগ দিয়ে ব্যাখ্যা করতে বলবে যে ব্যাখ্যা করো যে এই যৌগটা একটা ডায়াস্টেরিওমার, তখন আমাদেরকে ব্যাখ্যাটা করতে হবে। এখন আমরা শিখব মেসোযৌগ। মেসোযৌগ যারা নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব, তাদেরকেই মেসোযৌগ বলে। যারা নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব, তাদেরকে কি বলে? মেসোযৌগ বলে। যারা নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব, তাদেরকে মেসোযৌগ বলে। ওকে, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদেরকে একটা প্রশ্ন করা হয় খ নম্বর প্রশ্ন, যে টার্টারিক অ্যাসিড একটি মেসোযৌগ ব্যাখ্যা করো। এটা কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে হয়। টার্টারিক অ্যাসিড একটি মেসোযৌগ ব্যাখ্যা করো, এবং সংকেতটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো টার্টারিক অ্যাসিডের সংকেতটা মজা করে এভাবে মনে রাখা যায় যে হুক হুক CHOH, আবারও CHOH, কু। তাহলে হুক, ওই পাশে কু, CHOH, হুক, কু, CHOH। ওকে, তাহলে টার্টারিক অ্যাসিড এটা হচ্ছে সংকেত। তো টার্টারিক অ্যাসিড একটি মেসোযৌগ, এটা ব্যাখ্যা কিভাবে করব? তাহলে ডেফিনেশনে টাকে, যারা ডেফিনেশনে দেখি যারা নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব, তারাই মেসোযৌগ। তাহলে টার্টারিক অ্যাসিড কিভাবে মেসোযৌগ হয় এটা আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এটাকে আমরা লিখি। তাহলে লিখলে কি পাবো? আমরা যদি নর্মালি এটিকে চিন্তা করি, তাহলে আমরা দেখি যে আগে আমরা যোগটা এভাবে লিখবো, মানে OH এর নিচে OH বসাবো, এই যে OH এর নিচে OH বসাবো প্রথমবার। ওকে, আর পরে কি করব? পরে এর একটা আমরা উল্টো কাজ করব, মানে এরকম। একবার যদি OH H নেই, তাহলে এবার এখানে H আর OH নেব। আর এর যদি আমরা দর্পণ প্রতিবিম্ব আঁকতে চাই, তাহলে কি হবে? এর দর্পণ প্রতিবিম্ব কি হবে? এই, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করি, এই যে যৌগটা, এটাকে আমরা যদি আসলে নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব, এই শব্দটার মানে কি? নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব, এই শব্দটার মানে কি? আমরা যদি এই যৌগটাকে এই বরাবর ভাগ করে দেই, তাহলে এখানে যদি আমি একটা আয়না রাখি, কোন একটা আয়না যদি আমি মিরর যদি ধরি, তাহলে আমি দেখবো এই পাশটা আর নিচের এই পাশটা একদম সেম। এখানে যদি আমি একটা আয়না রাখি, তাহলে উপরের এতটুকু আর নিচের এতটুকু একদম সেম। এই বিষয়টাকে বলা হয় নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব। তাহলে এখন এটার এটা কিন্তু আলোক সমাণু না। আমি যদি বলি যে এই যৌগটার ক্ষেত্রে আলোক সমাণুটা কতটি হবে, তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা? এখানে কাইরাল কার্বনটা আমরা যদি চেক করি, তাহলে এটা একটা কাইরাল কার্বন, কারণ এখানে 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 ভিন্ন জিনিস, আর এখানে 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 ভিন্ন জিনিস। তার মানে এখানে কাইরাল কার্বন দুইটা। তো কাইরাল কার্বন যে দুইটা হয়, তাহলে আমাদের মেসোযৌগ, আমাদের যে আলোক সমাণু নির্ণয় করার সূত্র কি? 2n। তাহলে 2 মানে 4, কিন্তু না, আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের আলোক সমাণু 4টা না, এখানে আলোক সমাণু। তাহলে মনে রাখতে হবে মেসোযৌগের ক্ষেত্রে আলোক সমাণু বের করার সূত্র 2n-1। এই যে এই দুইটা, এটা একটা, এটা একটা, এবং নিজেই সে নিজের দর্পণ প্রতিবিম্ব। তাহলে 2n-1, তাহলে কাইরাল কার্বন কয়টা? দুইটা। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত? 2, এই দুইটা। তাহলে সিস্টেমটা কি মেসোযৌগ নির্ণয় করার? মেসোযৌগ নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে, প্রথমে আমরা যৌগটাকে লিখব,
ও এইচ এর নিচে ও এইচ দেবো, এইচ এর নিচে এইচ দেবো, দেন আমরা ওপরেরটা ঠিক রেখে নিচেরটাকে উল্টা করব, তার দর্পণ প্রতিবিম্ব করবো, তাহলে আমরা 2টা পাবো। এবং এখানে যে ছিল সে এরকমই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে আসার কথা 4টা, বাট আসছে কয়টা? 2টা। তার মানে এটা কিন্তু আলোক সমাণু যৌগ না। এই হচ্ছে আমাদের মেসো যৌগ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে যারা নিজেরাই নিজেদের দর্পণ প্রতিবিম্ব তারাকে মেসো যৌগ বলা হয়। এই ছিল আজকে এই পর্যন্তই। এই 2টা ভিডিওর মাধ্যমে আমাদের সমানতা পর্ব শেষ হলো। ইনশাল্লাহ এতটুকু দেখলে আমাদের সমানতায় আর কোনো প্রবলেম হবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।